এখন থেকে ইউটিউবের 2 দিন আগে আমাদের স্পটিফাই চ্যানেলে অখণ্ড উপন্যাস পেয়ে যাচ্ছ তোমরা। এছাড়াও প্রতি মাসে একটা করে স্পটিফাই এক্সক্লুসিভ গল্প থাকবে, যা কিন্তু ইউটিউবের রিলিজ করবে না। এবং স্পটিফাইয়ে কিন্তু অ্যাডসের সংখ্যা ইউটিউবের তুলনায় কম। তাহলে ফলো করে দাও আমাদের স্পটিফাই চ্যানেলটা এবং সেখানে নির্দ্বিধায় গল্প শোনো। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের অর্জুন সমগ্র 4 এই বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, চেক আউট করে নিও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। থানার দারোগা অর্জুনকে দেখে অবাক হলেন। আরে, আপনি এখানে? কেউ খুন-টুন হয়েছে বলে তো শুনিনি। আসুন আসুন। ম্যালকাম নামের নিগারি থেকে অর্জুন আর মেজর থানায় ঢুকেছিল। আপনি কাউকে আমার জিপসি থেকে একটা ব্যাগ নামিয়ে আনার জন্য পাঠালে একটু ভালো হয়। আপনার জন্য একটা ভালো খবর আছে। তৎক্ষণাৎ একটি সেপাইকে নির্দেশ দিলেন তিনি। কিরকম? কলকাতা থেকে একজন ক্যারিয়ার আসছিল। চালসায় নেমে এমন একটা নাম্বারে ফোন করে যেখানে গত রাতে আপনারা ধরপাকড় করেছেন। মাই গড, লোকটা কোথায়? উনি তো গোপালবাবুর সঙ্গে আছেন। গোপালবাবুই তুলে নিয়ে গেলেন। গোপাল? কোন গোপাল? গোপাল রায়। ওকে আপনি চিনলেন কি করে? বর্ন ক্রিমিনাল, নেতা বলে ধরা যায় না। লোকটার নাম সহদেব। গোপালবাবুই একটা ধাবা থেকে ওকে তুলে নিয়ে গেছেন। তবে ব্যাগটা সহদেব আমাদের গাড়িতে ফেলে গিয়েছে। খুলে দেখলাম প্রচুর মেড ইন পাকিস্তান কার্তুজ রয়েছে। ওগুলোর দায়িত্ব কিন্তু আপনাকে দিয়ে গেলাম। টেবিলের ওপর ওগুলো বের করে রাখতেই পুলিশদের চোখ বড় হয়ে গেল। তারপর বসে গেলেন কাগজপত্র নিয়ে। ঠিক কোন জায়গায় সহদেবকে করায়ত্ত করেছে গোপাল সেসব লিখে নিয়ে অর্জুনকে দিয়ে সই করিয়ে নিলেন। এইবার গোপাল রায়, তোমার 12টা আমি বাজাবো। কিভাবে? চোরাই অস্ত্র সাপ্লায়ারদের সঙ্গে ওর আঁতাত প্রমাণ করতে খুব একটা দেরি হবে না। এখনই ওদের দুজনকে হাতে নাতে ধরা দরকার। আপনাদের সাক্ষীও লাগবে। পৃথিবীর সব দেশের পুলিশ একই রকমের হয়। মানে? ইনি কে? ইনি মেজর, আমেরিকায় থাকেন, এখানে বেড়াতে এসেছেন, আমার খুবই কাছের। গোপাল রায় একজন লোকাল মস্তান কাম হিরো। ও যদি এইসব বেআইনি অস্ত্র সম্পর্কে ইন্টারেস্টেড হতো তাহলে সহদেবকে নিয়ে যাওয়ার সময় ওর ব্যাগটা নিয়ে যেত। তা সে যায়নি। হয়তো সহদেবের সঙ্গে যে অস্ত্র আছে তা সে জানেই না। অতএব অন্য কোনো ব্যাপার আছে এর পেছনে। সাক্ষী দিতে হলে আমরা তো এই কথাই বলবো। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, চলুন। জিপসিতে উঠে বসলো সকলে। আপনি দারোগাবাবুকে খুব চটিয়ে দিয়েছেন। দেখো, ভুল কিন্তু কিচ্ছু বলিনি। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশদের সম্পর্কে শার্লক হোমস একই কথা বলেছেন। তারা কোনো জটিল কেস পেলেই সমাধান করতে না পেরে হোমসের কাছে আসতো সাহায্য চাইতে, তাই তো? আর সমাধান হয়ে যাওয়ার পর নিজেরাই করেছে বলে দাবি করত। আরে, আমেরিকার বেশিরভাগ পুলিশ তো আরও খারাপ। যাকে আমরা কি এখন হাসি মারায় গিয়ে সনাতনের পানের দোকানে ঢু মারবো? তেমন একটা লাভ হবে বলে তো মনে হয় না। কেন কেন? বীরপাড়ায় দারোগাবাবু ইতিমধ্যেই হাসিমারার দারোগাকে ওর কথা জানিয়ে দিয়েছেন। সনাতনকে তিনি থানায় ধরে নিয়ে গিয়ে এখন জিজ্ঞাসাবাদ করবেন। তাতে কোনো কাজের কাজ হবে বলে মনে হয় না। সনাতন স্রেফ অস্বীকার করবে, আর প্রমাণের অভাবে ওকে তো ছেড়ে দিতেই হবে। কিন্তু সনাতন সহদেবকে হয়তো চেনে না। কাউকে দিয়ে ওই ব্যাগটা যদি সনাতনের দোকানে পাঠানো যেত তাহলে সনাতন নিশ্চয়ই নিয়ে নিত। তারপরে পুলিশ গিয়ে ওকে ধরলে প্রমাণ পেয়েই যেত, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ওই যে আপনি বললেন। যাকে আমরা আদার ব্যাপারই, এসবের জন্য তো আসিনি। ম্যালকমকে দেখো, দেখো 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 কখন থেকে চোখে দূরবীন লাগিয়ে বসে আছে। অর্জুন ম্যালকাম সাহেবের দিকে তাকালো। রাস্তার ওপাশের জঙ্গলের দিকে যন্ত্র চোখে তাকিয়ে আছেন ছুটন্ত জিপসির জানলায় বসে। অন্য কোনো দিকে খেয়াল নেই।
হাসিমারা বাজারের সামনে বেশ ভিড়। দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না। জয়ন্তীর বনবিভাগের বাংলোয় পৌঁছে দু চোখ জুড়িয়ে গেল। আধা পাহাড়ি জায়গায়, চারপাশে গভীর জঙ্গল। এখন সন্ধে। বিট অফিসার ওদের জন্য অপেক্ষা করছিলেন। ওয়েলকাম স্যার। গরুমারার রেঞ্জার সাহেব খবর পাঠিয়েছিলেন, কিন্তু এত দেরি দেখে চিন্তায় পড়ে গেছিলাম। ওয়াই, বন্য জন্তুরা কি গাড়ি অ্যাটাক করে? না, সব বন্যজন্তু করে না, শুধু হাতিরা করে। যাকে এসে গেছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। আসুন, আপনাদের রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দোতলায় দুটো ঘর আপনাদের, হ্যাঁ, আর তৃতীয় ঘরটাতে একজন সরকারি অফিসার অন ডিউটি আছেন স্যার, তাই ওকে ঘর খালি করতে বলতে পারিনি। তা কবে যাবেন তিনি? সেটা এখনো বলেননি। অর্জুন চিন্তা করল, তাপসবাবু যদি তার মেয়ে শ্রেয়াকে নিয়ে এখানে আসেন, তাহলে তো এখানে ওদের থাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখানে আর কোনো থাকার জায়গা নেই? কেন, আপনাদের দুটো ঘরে হবে না? না, আমাদের জন্য নয়। দুদিন পরে কলকাতা থেকে এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে আসবেন। ও, দুদিন বাদে এলে কোনো প্রবলেম হবে না। ঠিক হলো, ম্যালকম সাহেব মেজরের সঙ্গে বড় ঘরটায় থাকবেন, আর পাশের ঘরটায় অর্জুন। জিনিসপত্র বেয়ারারা ঘরে পৌঁছে দিল। সারা রাত ট্রেনে কাটিয়ে সারাদিন এভাবে ঘোরাঘুরির পর এখন নরম ধবধবে বিছানা দেখে অর্জুনের মনে হচ্ছিল শুয়ে পড়লে এক ঘুমে রাতটা কাটিয়ে দিতে পারে। কিন্তু বাথরুমে গিয়ে নিজের মুখ আয়নায় দেখে নিজেরই খারাপ লাগলো। খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে গেছে, চুল রুক্ষ, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেজরদের কি সুবিধে, রোজ দাড়ি কাটার পরিশ্রম করতে হয় না। স্নান সেরে জামাকাপড় বদলে ঘরে আসা মাত্র মনে হলো এক কাপ চা হলে ভালো হতো। এখন সন্ধে 7টা, এমন কিছু রাত নয়। অবশ্য জঙ্গলে সন্ধে হওয়া মানেই রাত নামা। দরজায় শব্দ হলো। অর্জুন সেটা খুলতেই বেয়ারাকে দেখতে পেল ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে। সাব, চা। এ যেন মেঘ না চাইতেই জল। চায়ের কাপ হাতে নিল অর্জুন। ওই দুই সাহেবকে দিয়েছো? ওরা চা খাবেন না, দাড়িওয়ালা সাহেব ড্রিঙ্ক করছেন। হ্যাঁ। আচ্ছা, তোমরা রাতের খাবারটা কখন দাও? 9টার মধ্যে। আজকের মেনু কি? রুটি, ডাল, বেগুন ভাজা আর মুরগির মাংস। বলছিলাম সাব, নিচের ডাইনিং রুমে যদি খেতে যান তাহলে ভালো হয়। মানে এখানকার এটাই নিয়ম। বেয়ারার কথা শেষ হওয়া মাত্র ও পাশের দরজা খুলে গেল। এক ভারিক্কি গলার ডাক ভেসে এলো। রহিম। জি সাব। লোকটা ছুটে গেল। অর্জুন ঘরে ফিরে এলো। চা খেয়ে একেবারে বিছানায়, আলোও নেভালো না। ঘুম ভাঙল দরজায় শব্দ হতে। চোখ মেলতেই আলোটাকে খারাপ লাগলো। বিছানায় উঠে বসল সে। হাতঘড়িতে সময় এখন রাত 12:30। সর্বনাশ, এতক্ষণ সে ঘুমিয়েছিল। 9টার মধ্যে খেতে যাবার কথা, কিন্তু তাকে কেউ ডাকেনি কেন? বেয়ারা না ডাকুক, মেজরদের তো উচিত ছিল তার ঘুম ভাঙানো। খাবার কথা মনে আসতেই ওর বেশ খিদে পেয়ে গেল। এখন কি বেয়ারাদের কাউকে পাওয়া যাবে? দরজা খুলল সে। সমস্ত বাংলোটা এখন নিঝুম হয়ে আছে। কোথাও কোনো আলো জ্বলছে না। জঙ্গল থেকে ভেসে আসছে বুনো আওয়াজ। মেজরদের ঘরের দরজা বন্ধ। ভেতরটা যে অন্ধকার তা কাঁচের জানলা দেখে বোঝা গেল। অদ্ভুত ব্যাপার, নিজেরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন, তাকে একবারও ডাকলেন না। কাঠের বারান্দা ধরে নিচে যাবার সিঁড়ির মুখে চলে এলো সে। নিচটাও অন্ধকার, শব্দহীন, অর্থাৎ বেয়ারারাও জেগে নেই। খাবার পাওয়ার সময় কখন চলে গেছে। একটা রাত না খেয়ে থাকলে কোনো মানুষ মারা যায় না, নিজেকে বোঝালো সে। এখন বিছানায় ফিরে রাত কাটানো ছাড়া কোনো উপায় নেই। অর্জুন যখন নিজের ঘরে ফিরে যাচ্ছে, তখন আচমকা তার চোখ জঙ্গলের ওপাশের দিকে পড়ল। ওটা কি? আলো না? সে দাঁড়িয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকটা আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। 3টে তো বটেই। কাছাকাছি এসে আলোগুলো থেমে গেল। তারপর একটা আলো এগিয়ে আসতে লাগলো বাংলোর দিকে। বাকি দুটো ফিরে গেল জঙ্গলে, গাছপালার আড়ালে হারিয়ে গেল। শক্তিশালী টর্চের আলো ওগুলো। লোকটাকে ভালো করে বোঝার উপায় নেই। জ্যোৎস্না এতই পাতলা যে টর্চের আলোর পেছনে দাঁড়ানো মানুষটাকে আরও অস্পষ্ট করে দিচ্ছে। লোকটা হঠাৎ
টর্চের আলো বাংলোর ওপর ফেলতেই অর্জুন চট করে একটা থামের আড়ালে চলে এলো। আলোটা তাকে ধরতে পারল না, ফলে আগন্তুক খুব নিশ্চিন্ত হয়ে ও পাশে চলে গেল। এই লোকটা কে হতে পারে? বাংলোর পাহারাদার? রাত জেগে পাহারা দিচ্ছে? হতে পারে। অর্জুন নিজের ঘরে ফিরে এসে নিঃশব্দে দরজা বন্ধ করতেই কাঠের বারান্দায় শব্দ হলো, খুব মৃদু হাঁটা চলার। তারপরেই ওপাশের ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ কানে এলো। তার মানে ওপাশের ঘরের ভদ্রলোক সন্ধ্যাবেলায় বেরিয়ে এই ফিরলেন। ভদ্রলোক একজন সরকারি অফিসার, সরকারি কাজেই এখানে এসেছেন। তিনি এমন গভীর রাত্রে জঙ্গলে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই সরকারি কাজেই। স্থানীয় কর্মীরা তাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু ভদ্রলোকের ফিরে আসার ভঙ্গিমা অস্বাভাবিক লাগছিল কেন? দোতলায় যখন উঠে এলেন তখন পায়ের শব্দ গোপন রাখার চেষ্টা ছিল। অবশ্য এমনও হতে পারে যে উনি চাননি এত রাত্রে অন্য অতিথিদের ঘুম ভেঙে যাক। ভদ্রলোকের দেখা পাওয়া গেল পরদিন সকালে। ঘুম ভেঙে গিয়েছিল ভোরেই। ঘর থেকে বেরিয়ে অর্জুন দেখল মেজরদের ঘরের দরজা ভেজানো। ওরা ঘরে নেই। নিচে নেমেও কাউকে দেখতে পেল না। বারান্দায় বেতের চেয়ার সাজানো ছিল, তার একটায় বসে পড়ল অর্জুন। বসতেই বেয়ারা এসে জিজ্ঞেস করল চা দেবে কিনা। অর্জুন মাথা নেড়ে হ্যাঁ জানালো। ওই দুই সাহেব ভোরবেলায় বেরিয়ে গিয়েছেন, বলেছেন সূর্য ওঠার পরেই ফিরে আসবেন। বেয়ারা চলে গেলে অর্জুন সামনের দিকে তাকালো। এপাশে ঘন জঙ্গল, আর এই সকালে যেখানে রাজ্যের পাখিরা তুমুল চিৎকার শুরু করে দিয়েছে, ম্যালকাম সাহেবের পক্ষে এরকম সময়ে ঘরে থাকা স্বাভাবিক নয়। এই সময়ে সিঁড়িতে শব্দ হলো। অর্জুন দেখল বছর 50-এর এক ভদ্রলোক নিচে নেমে এলেন। এত সকালেও তার পরনে জিন্স আর কলার তোলা লাল গেঞ্জি, পায়ে নাইকির স্পোর্টস শু। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো। বারান্দায় এসে চারপাশে তাকালেন তিনি, তারপর একটু গলা তুলে ডাকলেন, রহিম, জি সাহেব। চা জলদি। ভদ্রলোক খানিকটা দূরে রাখা বেতের চেয়ারে সশব্দে বসে পড়লেন। অর্জুন দেখল সাত সকালেই পরিষ্কার দাড়ি কামিয়েছেন ভদ্রলোক, সম্ভবত স্নানও হয়ে গেছে। হ্যালো। নমস্কার। ট্যুরিস্ট? হ্যাঁ, বেড়াতেই আসা এক প্রকার। একজন বিদেশি ভদ্রলোক আপনাদের সঙ্গে এসেছেন না? হ্যাঁ, উনি পাখি দেখতে এসেছেন। এত জঙ্গল থাকতে ডুয়ার্সে এলেন পাখির সন্ধানে? হ্যাঁ, উনি গোটা পৃথিবী ঘুরে বেড়ান পাখিদের সন্ধানে। ভট ব্যাপার। বিদেশিদের এইসব শখ মেটানোর জন্য বোধহয় টাকার অভাব হয় না। যাই হোক, ওকে বলবেন জঙ্গলে হুটহাট না ঢুকতে। কেন? পেট অফিসার তো বললেন এখানে হাতি ছাড়া তেমন কোনো ভয়ঙ্কর জন্তু নেই। আপনি নিষেধ করছেন কেন? বেশ তো, কিন্তু হাতির পায়ে কেউ মারা যাক এটা নিশ্চয়ই কাম্য নয়। রহিম ট্রে নিয়ে এলো, তাতে দুটো ছোট পটে চা, চিনি আর দুধ আলাদা। দুজনকে পৃথকভাবে পরিবেশন করল সে। ড্রাইভার রেডি? জি সাহেব। কেন, আমি এখন একবার আলিপুরদুয়ারে যাব, এখানে লাঞ্চ করব না। হাসিমারা থেকে কেউ ফোন করলে বলবে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। জি জি সাহেব। প্রায় 2 চুমুকে গরম চা পেটে চালান করে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। তারপর এগিয়ে এসে হাত বাড়ালেন। করমর্দন করল অর্জুন। ওয়েল জেন্টলম্যান, আমি বিজি রয়। আমি অর্জুন। কি করা হয়? আমি একজন সত্য সন্ধানী। হোয়াটস দ্যাট? মানে সত্য খুঁজে বেড়াই, তবে এখানে কিন্তু বেড়াতেই এসেছি। ওকে, বাই। বারান্দা থেকে নেমে লন পেরিয়ে গেটের দিকে এগিয়ে গেলেন তিনি। একটু পরেই জিপের আওয়াজ হলো এবং অর্জুন দেখল রহিম মিস্টার রয়ের পেছন পেছন কয়েক পা এগিয়ে লনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। সে ওকে ডাকল। আজ কি খাওয়াচ্ছ রহিম? আগে লাঞ্চে মাছ আছে, আর আর ব্রেকফাস্টে যা বলবেন। পুরি তরকারি করে দিতে পারি, আবার আবার পাউরুটি পোচও খেতে পারেন। বাবা, তুমি তো এই জঙ্গলে কোনো অভাব রাখবে না দেখছি। হ্যাঁ, প্রশংসা যেন তারই প্রাপ্য এমন ভঙ্গিতে মাথা নাড়ল রহিম। আচ্ছা, মিস্টার রয় এখানে প্রায়ই আসেন না?
আগে হ্যাঁ, মাঝে মাঝেই আসেন। এখানে ওর দফতরের লোকজন আছে? হ্যাঁ, জয়ন্তী বাজারে ওদের অফিস আছে। আগে আগে কেন স্যার? হ্যাঁ, ভদ্রলোককে খুব ভালো লেগেছে বলে জিজ্ঞেস করলাম। লবণ চাই, লবণ, লবণ, সল্ট, সল্ট। চায়ের কাপ হাতে অর্জুন উঠে দাঁড়ালো। গেট পেরিয়ে ওরা দুজন লনে ঢুকলেন। মেজরের দুটো হাত শূন্যে আত্মসমর্পণের ভঙ্গিতে উঁচু করে ধরা। কি হয়েছে? আর হয়েছে, আমি মারা যাচ্ছি। সমস্ত পৃথিবীর ভ্যাম্পায়ারগুলো আর জায়গা খুঁজে না পেয়ে এই ফরেস্টে চলে এসেছে। এই যে হনুমান, তুম হামকো কথা নেই সমঝতা? লবণ, সল্ট নিয়ে আও জলদি। দুটো হাত নেড়ে কিছু একটা দেখাতে চাইলেন তিনি। অর্জুনের চোখে পড়ল মেজরের কোটের হাতায় 2-3টে জোঁক ঝুলছে। সে ওর পায়ের দিকে তাকালো। সেখানেও বেশ কয়েকটা জোঁক জুতো এবং প্যান্টের কাপড়ে জড়াজড়ি হয়ে রয়েছে। রহিম ছুটল নুন আনতে, কিন্তু ম্যালকম সাহেব নির্বিকার। বারান্দায় পা রেখে জোঁক সরাতে চেষ্টা করে যাচ্ছেন সমানে। তার সাদা পায়ে একটা জোঁক এমন জেঁকে বসেছে যে ছাড়ানো যাচ্ছে না। জোঁকের চেহারাও ফুলে উঠেছে অনেকটা। আরে এগুলো সাধারণ জোক নয়, জোক আমি অনেক দেখেছি। সেবার তো কিউবার জঙ্গলে দেখলাম 10 ইঞ্চি লম্বা জোঁক ঠিক ঠিক করছে। কিন্তু ওরা এমন বেয়ারা নয়, সভ্যতা ভদ্রতা মানে। এই দিশি জোকগুলোই রাত নামলে রক্ত চোষা বাদুড় হয়ে যাবে। কি কুক্ষণে ম্যালকমের অনুরোধে যে জঙ্গলে ঢুকেছিলাম। ও হো 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 হো। রহিম এতক্ষণে নুনের বাটি নিয়ে এসেছে। সে জোঁকগুলোর ওপর নুন ছড়াতেই সেগুলো ঝরে পড়ে গেল মাটিতে। আরও নুন ছড়িয়ে সেগুলোকে মারা হলো। ম্যালকম সাহেবও জোঁক মুক্ত হলেন। দেখা গেল মেজরের ওপরেই বেশি আক্রমণ হয়েছে। এতে অবাক হওয়ার কোনো কারণ নেই তৃতীয় পাণ্ডব। দিশি জোকরা আমেরিকান সাহেবের রক্ত খেতে সাহস করেনি। যেটা খেয়েছে সে বেটা নির্ঘাত উন্মাদ, অথবা কোনো কালে ওর পূর্বপুরুষ ব্রিটিশদের রক্ত খেয়েছিল। ম্যালকম সাহেব ততক্ষণে মিস্টার রাইট চেয়ারে বসে পড়েছেন। এখন তার হাতে একটা ডায়েরি এবং পেন। মন দিয়ে লেখালেখি শুরু করেছেন তিনি। মেজর বসলেন অর্জুনের পাশে। সারা শরীরে ব্যথা হয়ে গেল রে বাবা। আজকে যা রক্ত বেরিয়েছে তাতে অ্যানিমিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চা খাবেন? চায়ে রক্ত বৃদ্ধি পায়? হ্যাঁ, ঠিক আছে, চায় লে আও। আচ্ছা, আপনি হিন্দিটা একটু কম বলুন না, তাহলে ভালো হয়। কেউ 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 কারণ রহিম তো বাঙালি। ও, আই সি। তা কেমন দেখলেন জঙ্গল? বেশ ডিপ ডিপ, তবে কোনো জায়গায় বোধহয় আর আদিম নেই। সর্বত্র মানুষের পায়ের ছাপ আছে। এখান থেকে অন্তত 1/2 মাইল ভেতরে একটা সিগারেটের প্যাকেট কুড়িয়ে পেয়েছি। এই দেখো। প্যাকেটটা বের করে টেবিলে রাখতে গিয়ে আচমকা সোজা হয়ে বসলেন। তার চোখ গোল হয়ে গেল। হঠাৎ উঠে দাঁড়িয়ে লাফাতে শুরু করলেন নিঃশব্দে। ওহ মেজর, তোমার নাচ দেখতে মোটেই ইচ্ছে করছে না এখন। বিন্দু মাত্র প্রতিবাদ না করে লাফাতে লাফাতে কোট শার্ট খুলে ফেললেন মেজর। এবং তখনই দেখা গেল তার কাঁধের ওপর ফুলে ফেঁপে রয়েছে একটা বিশাল জোঁক। অর্জুন ওটাকে নুন দিয়ে ছাড়াতে গেলে মেজর চিৎকার করে উঠলেন। এরা খুবই নিরীহ, রক্ত ছাড়া আর কিচ্ছু খায় না। তোমার ব্লাড প্রেশার নর্মাল করে দিয়েছে। কথাগুলো শোনা মাত্র মেজর এমন সব বাংলা শব্দ ব্যবহার করলেন যা জীবনে শোনেনি ম্যালকম। ব্রেকফাস্ট খাওয়ার পর ওরা বারান্দায় বসে কথা বলছিল। ইতিমধ্যেই মেজর তার শরীরের আক্রান্ত জায়গায় ওষুধ লাগিয়েছেন গম্ভীর মুখে। ওরা মুখ ঘুরিয়ে দেখল বিট অফিসার এগিয়ে আসছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার কথাই ভাবছিলাম। বলুন, কি করতে পারি? প্লিজ বসুন। আপনাদের এখানে শুনেছি 500 থেকে 600 রকম পাখি দেখতে পাওয়া যায়। এই ব্যাপারে সমীক্ষা তেমনভাবে হয়নি। বড় বড় প্রাণী মানে যেমন বাঘ, হাতি বা গন্ডার কত আছে তা নিয়ে গণনা হয়েছে শুধু। মোটামুটি একটা সংখ্যাও পাওয়া গেছে। পাখির কথা বলতে পারবো না। ওয়েল, বাঘের সংখ্যা কত? 82 সালে মোট 27টা বাঘ ছিল। মাই গড, ডুয়ার্সের এই বিশাল জঙ্গলে মাত্র 27টা বাঘ? এত কম?
এখন আমরা ওদের প্রোটেকশন দিচ্ছি। একটা সময় তো শিকার করে ওদের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছিল, তার উপর চোরা শিকারীদের উৎপাত রয়েছে। আচ্ছা, এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখির নাম কি? ভীমরাজ। ম্যালকম সোজা হয়ে বসলেন, পকেট থেকে ডায়েরি বের করে নামটা লিখলেন। এটা কি ইন্ডিয়ান নেম? হ্যাঁ, ইংলিশ নাম র্যাকেট ট্রেইল ড্রঙ্গো। ইয়েস ইয়েস, হ্যাভ ইউ সিন দেম? হ্যাঁ, 2-3 বার দেখেছি। ওরা সাধারণত জঙ্গলের ভেতর থেকে বেরোতে চায় না, শীত কমে গেলে দেখা যায়। এখন দেখা পাওয়া যাবে না? চেষ্টা করতে পারেন। আমাকে তাহলে বাদ দিতে হবে। আমি ইতিমধ্যে অ্যানিমিক হয়ে গেছি, আর রক্ত দিতে পারবো না। না। অর্জুন তখন বিট অফিসারকে জোঁকের ঘটনাটা বলল। জোঁক আছে, তবে এখন অনেকটাই কম, বর্ষায় বেড়ে যায়। অবশ্য ভোরের দিকে শিশিরের জন্য ওদের চলাফেরা বেড়ে যায়, তবে সাবধানে হাঁটলে ওদের এড়োনো সম্ভব। আপনি মোজার মধ্যে প্যান্টের পাটা ঢুকিয়ে নেবেন, আর ফুল হাতা জামার ওপর একটা জ্যাকেট আর মাথায় টুপি পরে নেবেন। ওসব করেও জোঁকেদের ঠেকানো যাবে না। ব্যাটারা বোধ হয় আমার শরীরে স্কচের গন্ধ পেয়ে যায়। আমার আর কিছু দরকার নেই, ওই ভীমরাজদের আমি দেখতে চাই। আপনি বলুন কোন দিকটায় গেলে ওদের দেখা পাবো। আপনি এই নদী পেরিয়ে বাঁ দিকে হাঁটবেন, পাহাড়ের কাছাকাছি। তবে বিকেলের পর জঙ্গলে না ঘোরাই ভালো। আচ্ছা, আপনি কি এমন কোনো গাছ জানেন যার পাতায় পাখিরা কিছুতেই বসে না? না তো, কীরকম পাতা? অনেকটা ছাতিম পাতার মতো, ঈষৎ কালচে। না, আমি এই প্রথম শুনলাম। আচ্ছা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, বেশ ভালো আছি। শুধু কাল রাত্রে ঘুম ভেঙে যাওয়ার পর অনেকক্ষণ ঘুমোতে পারিনি। তোমার ঘুম ভেঙেছিল? ডিনারে যাওয়ার জন্য কতবার দরজায় ধাক্কা মারলাম, তবু ঘুম ভাঙাতে পারিনি। আসলে মাঝরাতে ঘুমটা ভেঙে গিয়েছিল। দেখলাম মিস্টার রয় টর্চ হাতে জঙ্গল থেকে ফিরে এলেন। অনেক রাত হবে তখন। এই মিস্টার রয়টাকে? সেন্ট্রাল এক্সাইজের বড় সাহেব, প্রায়ই এই বাংলোতে এসে থাকেন। এখানে ওদের অফিস আছে। আচ্ছা, চলি। অর্জুন লক্ষ্য করল খবরটা শোনা মাত্র বিট অফিসারের মুখ গম্ভীর হয়ে গেল। ভদ্রলোক নিশ্চয়ই এ ব্যাপারে আরও কিছু জানেন। আমি এখনই বেরিয়ে পড়তে চাই। ভীমরাজের কথা অনেক দিন ধরে শুনে আসছি। আমেরিকার কোনো কাগজেই এই পাখিটার ছবি ছাপা হয়নি। ঠিক তখনই বেরোনোর বাসনা মেজারের ছিল না। ভোরবেলায় জঙ্গলে ঘোরাঘুরি করে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। এখন একটু আরাম চান। ম্যালকম, এই জঙ্গলটা যখন থাকবে তখন তোমার ভীমরাজও পালিয়ে যাবে না। তাই বলছি, লাঞ্চ করে জঙ্গলে ঢুকলে কেমন হয়? মেজর, তোমার বয়স হয়ে গেছে। লাঞ্চের পরে বেরোলে আর কতটুকু সময় হাতে থাকবে? আচ্ছা, সকালে উনি গিয়েছিলেন, এখন না হয় আমি যাচ্ছি। মেজার না হয় একটু বিশ্রাম করলেন এখন। বিশ্রাম আবার কি? দায়িত্ব তো কম নয়। এখানে থাকা মানে পোট আগলে বসে থাকা। লাঞ্চের পর ওরা বেরিয়ে পড়ল। ম্যালকম সাহেবের কাঁধে ব্যাগ, তাতে ক্যামেরা ছাড়াও রয়েছে ডায়েরি এবং বই। বাংলোর পেছন দিয়ে একটু এগোতেই নদীর সামনে পৌঁছে গেল ওরা। এখন নদীতে জল নেই। এই নদীর নাম গদাধর, স্থানীয় নাম জৈনাস্তি। নুড়ি পাথর ছড়িয়ে আছে নদীর বুকে। ওরা হেঁটে স্বচ্ছন্দে উল্টো দিকে চলে এলো। ম্যালকম সাহেব বই বের করলেন, কয়েকটা পাতা উল্টিয়ে এপাশ ওপাশ তাকালেন। ওইটা সিনচুলা পাহাড়, মাত্র 5,910 ফিট উঁচু। এই নদীর জন্ম ওখানেই। বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে যায়। অর্জুন অবাক হয়ে গেল। আমেরিকা থেকে প্রকাশিত বইয়ের পাতায় ডুয়ার্সের অখ্যাত অঞ্চলের নদীর বিবরণ লেখা হয়েছে। এই জঙ্গলে যে লোকজন ঢোকে তার প্রমাণ সরু পায়ে চলা পথগুলো। চারপাশে নিম এবং কাওলা জাতীয় গাছ, শাল, শিশু এবং গামার তো আছেই। আরেকটু ঢুকলেই লতা, মসফার্ন চোখে পড়ল। এই মিশ্র শাল জঙ্গলে ফল বেশি হওয়ায় পাখিরা স্বচ্ছন্দে খাবার পেয়ে যায়। মাথার ওপর গাছের ডালে ডালে পাখি ডাকছে বিভিন্ন ধরনের। ম্যালকম তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন কিছুক্ষণ। তারপর ছবি তোলা আরম্ভ হলো। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে অর্জুনকে ইশারা করলেন। তার উঁচিয়ে থাকা আঙুল লক্ষ্য করে অর্জুন দেখল অপরূপ রংবাহার একটা পাখি এসে বসেছে নিম গাছের ডালে। ভেরি ব্লুবার্ড। এবার আর পায়ে চলা পথ নেই। ওরা নদী থেকে অনেকটা ভেতরে ঢুকে এলো। জঙ্গল এত ঘন হয়ে গিয়েছে যে এখন দুপুর 2 বলে মনেই হচ্ছে না।
লম্বা লম্বা ঘাস সরিয়ে হাঁটতে হচ্ছে। যেহেতু ম্যালকমের চোখ গাছের ডালে ডালে ঘুরছে, তাই অর্জুন নিচের দিকে নজর রাখছিল। হঠাৎ একটা গাছের তলায় চোখ পড়তেই অর্জুন অবাক হলো। পাথর সাজিয়ে যে সেখানে রান্নাবান্না করা হয়েছে তা স্পষ্ট। একটা খালি হয়ে যাওয়া মদের বোতল আর ছাই পড়ে রয়েছে সেখানে। এখানে রান্না করার প্রয়োজন হলো কেন? আরেকটু এগোতেই শীষের শব্দ কানে আসলো। এই শীষ যদি কোনো পাখির হয় তাহলে বলতে হবে তার গলায় জোর আছে। এটা পাখির শীষ নয়, একটা মেটালিক টিউন শুনতে পাচ্ছি। চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। ফিরতে রাত হয়ে যাবে কিন্তু। না না, ফেরার সময় তো জোরে হাঁটা। জঙ্গল সরিয়ে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। তার ওপর গাছ থেকে নেমে আসা লতারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ম্যালকম দাঁড়িয়ে গেলেন, মুখ তুলে চারপাশের গাছ দেখতে লাগলেন। অদ্ভুত। কি ব্যাপার? কোনো পাখির ডাক শুনতে পাচ্ছ এখন? একটাও পাখি নেই এখানে। ম্যালকমের কথাই ঠিক। তাহলে কি ওখানে সেই গাছ আছে যার পাতায় পাখিরা বসে না? অর্জুন গাছগুলোকে ভালো করে দেখল। না, কোনো গাছের পাতাই ছাতিম পাতার মতো নয়, কালচে বলেও মনে হচ্ছে না। তাহলে হঠাৎ তার চোখে পড়ল ঘাসের মধ্যে পড়ে থাকা একটা সিগারেটের প্যাকেটের ওপর। চট করে সেটা তুলে নিয়ে এসে দেখল মেজর সকালে জঙ্গলের মধ্যে যে প্যাকেটটা পেয়েছিলেন এটা সেই ব্র্যান্ডের। তখন জোঁক নিয়ে সবাই ব্যস্ত ছিল বলে সে প্যাকেটটা খুলে দেখেনি। ওর মধ্যে অবশ্য সিগারেট নেই। কিন্তু সকালে মেজররা গিয়েছিলেন উল্টো দিকের জঙ্গলে, এদিকে নয়। অথচ একই ব্র্যান্ডের প্যাকেট দুই জঙ্গলে কিভাবে পাওয়া যাচ্ছে? যে এই সিগারেট খায় সে কি গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে? নদীর কাছে পৌঁছাতে সন্ধে নামল। নদী বেশি চওড়া নয়। হঠাৎ মেজরের চিৎকার শুনতে পেল। পাড়ে দাঁড়িয়ে হাত তুলে চেঁচিয়ে যাচ্ছে। মেজরের উচিত ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া। নুড়ির ওপর পা ফেলে কাছাকাছি যেতেই মেজরের গলা স্পষ্ট হলো। কুইক কুইক, তাড়াতাড়ি চলে এসো। ওহ, কি বাঁচা বেঁচে গেছো তোমরা। আমি তো ভাবছিলাম আর কখনো তোমাদের দেখাই পাবো না। কেন, কি হয়েছে? আগে ওপরে উঠে এসো, তারপর বলছি। মেজর বোধহয় তার টেনশন কমাতে হিপ পকেট থেকে চ্যাপটা স্টিলের পাত্র বের করে ছিপি খুলে খানিকটা গলায় ঢাললেন। আহ, হাতি বেরিয়েছে, হাতি হাতি। হাতি? এখানে নয়, ওখানে। যে জঙ্গলে তোমরা ঢুকেছিলে সেখানে প্রায় 30টা হাতির একটা দল ভুটানের পাহাড় থেকে নেমে এসেছে। ওদের স্বভাব খুব ভয়ঙ্কর। ভাগ্য ভালো বলেই তোমরা বেঁচে গেছো। আপনাকে খবরটা কে দিল? বেট অফিসার? নো, মিস্টার রয়। তোমাদের কথা জিজ্ঞেস করা থেকে বললাম পাখি দেখতে জঙ্গলে ঢুকেছে। উনি তো শিউরে উঠলেন, বললেন আজ যদি তোমরা বেঁচে ফিরে আসো তাহলে যেন আর কখনো জঙ্গলের ভেতরে যেও না। ওই হাতির দলটা ওখানে মাসখানেক থাকবে। আশ্চর্য! হাতির ভয়ে বাংলোয় বসে থাকলে আমি ছবি তুলব কি করে? না না, আমি হাতিকে খেয়ে করি না। বাহ, করো না। তবে আমি তোমার সঙ্গে ওই জঙ্গলে আর যাচ্ছি না। ব্যাস। ওরা গেট পেরিয়ে ফিরে এলো বাংলোর লনে। পাতলা অন্ধকার ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। রহিম এগিয়ে এলো মেজরের দিকে। সাব, এটা রয় সাব আপনাকে দিতে বলেছেন। হোয়াট ইজ দিস? প্যাকেটটা হাতে নিয়ে মোড়ক খুললেন মেজর। মাই গড, রাম! তাও আবার মেড ইন ভুটান। খাইনি কখনো। কিন্তু আমাকে কেন? ওটা আপনি প্লিজ নেবেন না মেজর। ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি। ভারতীয় আবগারি আইনে এটা রাখার জন্য আপনার জেল অথবা জরিমানা হতে পারে। এদেশে ভুটানের মদ বিনা অনুমতিতে বিক্রি করা নিষিদ্ধ। মাই গড! কিন্তু মিস্টার রয় নিজেই তো একজন বড় মাপের সরকারি অফিসার। জানি না, বলতে পারবো না। আচ্ছা রহিম, ওদিকে হাতির দল আসে? শুনেছি ওই জঙ্গলে নাকি অনেক হাতি আছে। আগে হ্যাঁ হ্যাঁ স্যার, আসে। এই বাংলোর লনে গত মাসে 2টো বাচ্চা হাতি ঢুকে পড়েছিল। আর আর দলটা দাঁড়িয়েছিল গেটের ওপাশে। সর্বনাশ! তারপর? বাচ্চা দুটো একটু খেলা করে তারপর ফিরে গেলে দলটাও চলে গেল।
আচ্ছা শোনো, তুমি ওই বোতলটা রেখে দাও আর আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। হুম, আমার জন্যে করো না। সূর্য ডুবে গেলে আমি চা খাই না। ওরা বারান্দায় এসে বসল। এই সময় টর্চের আলো দেখা গেল। বিট অফিসার এলেন। গুড ইভিনিং, কেমন বেড়ানো হলো? ভালো। আজ আমরা নীলপরি দেখেছি। মিস্টার ম্যালকম ছবিও তুলেছেন, খুব সুন্দর দেখতে। আপনি আমাদের হাতি সম্পর্কে সাবধান করে দেননি কেন? মানে আমি যে বললাম জঙ্গল থেকে তাড়াতাড়ি ফিরতে। জঙ্গলে 30টা রাগী হাতি ঘুরে বেড়াচ্ছে, সেটা তো জানালেন না। এই গল্প কোথায় শুনলেন? গল্প? মিস্টার রয় আমাকে গল্প শুনিয়েছেন? অদ্ভুত লোক তো। আর আমি বোকার মতো তোমাদের গালাগাল করলাম। না, একদিক থেকে কিন্তু ভালোই করেছেন। সন্ধ্যের পরে জঙ্গলে থাকাটা তো সেফ নয়। রয় সাহেব হয়তো আপনাদের উপকারী করতে চেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ভুটানের রাম দেওয়া নেওয়াটা কি আইনসম্মত? এটা তো বর্ডার এলাকা, আইনের এখানে তেমন কড়াকড়ি নেই। এখানে ভুটানের টাকাও লোকে কেনাবেচার সময় ব্যবহার করে, যেটা খুব বড় ধরনের অপরাধ। তবু তো চলছে। ভুটানের মদও সেরকম এদিকের লোকজন ব্যবহার করে। সরকার সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না। আচ্ছা, এই জায়গাটা তো ছোট্ট, এখানকার দোকানে সব ধরনের সিগারেট কি পাওয়া যায়? বেশি দামি সিগারেট পাবেন না। যদি প্রয়োজন থাকে তো বলুন, আমি শহর থেকে আনিয়ে দিতে পারি। আচ্ছা দেখুন তো, এই ব্র্যান্ডটা এখানে পাওয়া যাবে কিনা। না, দরকার না থ্যাঙ্কস। বিট অফিসার চলে গেলে ম্যালকাম উঠে গেলেন লেখাপড়া করতে ঘরে। মেজর অন্ধকারের দিকে তাকিয়ে মুখে স্কচ ঢাললেন। এই জঙ্গলটা তেমন গভীর নয়। টাক পড়ার আগে মাথার চুলের যা অবস্থা হয় সেই রকম। অর্জুন কোনো কথা বলল না। তার খুব অস্বস্তি হচ্ছিল। ওই সিগারেট স্থানীয় দোকানে বিক্রি হয় না। জঙ্গলে কেউ রান্না করে খেয়েছে, মদের বোতল ফেলে গিয়েছে। এসব কি ব্যাপার? ব্যাপারটা কি হে? কোন ব্যাপার? তাই তো জিজ্ঞেস করছি। খুব চিন্তায় পড়েছ বলে মনে হচ্ছে। না না, কই তেমন কিছু নয় তো। তাপসবাবুর মেয়ের কথা ভাবছো নাকি? চাহ, কি যে বলেন। ওরা পরশুর আগে এখানে পৌঁছতে পারবেন না। চিন্তা করো না। বললাম যে আমি ওদের কথা ভাবছি না। তাহলে চলো একটু সামনের বাজার থেকে ঘুরে আসি। পিচের রাস্তায় আলো নেই, কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছিল না। এদিকটায় জঙ্গল নেই। আশেপাশে কাঠের বাড়ি থেকে আলো এসে পড়েছে বাইরে। মেজর বেশ জোর লাফ দিয়ে বাতাস টেনে ছাড়লেন। ফ্রেশ এয়ার, আয়ু বেড়ে যায় হে। আপনাদের আমেরিকায় তো বাতাস দূষণমুক্ত নাকি? হ্যাঁ, তবে একেবারে নেই তা এখন বলা চলে না। আচ্ছা, তোমার গুরুদেবের খবর কি? উনি কি সত্যি সন্ন্যাসী হয়ে গেলেন নাকি আবার? বছরখানেক তো হয়ে গেল উনি জলপাইগুড়িতে আসেননি। আর আপনি তো জানেনই, অমলদা ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করাটা একেবারেই পছন্দ করেন না। মানুষের মনে কখন যে কি ঢোকে। যাকে ম্যালকমকে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। এরকম পাগল খুব কমই দেখেছি। পাগলদেরই কিন্তু প্রতিভা থাকে, বুঝলেন? দূর দূর, প্রতিভাবানরা পাগল হতে পারেন, কিন্তু পাগল মাত্র যদি প্রতিভাবান হয় তাহলে পৃথিবীর চেহারাই বদলে যেত হে। তোমার কাছে এমন ব্যাখ্যা আশা করিনি অর্জুন। আচ্ছা, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন বলুন তো? কারণ কিছুদিন ধরে নিজেকে নিয়ে খুব ভয় পাচ্ছি হে। কীরকম? মাঝে মাঝেই নিজেকে খুব প্রতিভাবান বলে মনে হয়। এটা ভালো লক্ষণ নয়। জয়ন্তীর বাজার এলাকাটা মোটেই বড় নয়। 2-3টে পান সিগারেটের দোকান, মুদির দোকান আর মিষ্টি এবং চায়ের স্টল ছড়ানো আছে। সেখানেই কিছু লোক গালগল্প করছে। মেজর চারপাশে তাকালেন। একটা দোকানের সাইনবোর্ড চোখে পড়ল, দিশি মদের দোকান। অর্জুন দেখল 2টো লোক অনেক বোতল একটা ব্যাগে ঢুকিয়ে সাইকেলে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে গেল। চলো অর্জুন, একটু খোঁজ খবর করি। মেজরের মতো চেহারা ওরকম দোকানে দেখা যায় না।
ফলে ভিড় একটু সরে গেল। বলুন স্যার, সব কি দিশি? বিলিতি নেই? এখানে বিলিতি কে খাবে? ভুটানি দেবো স্যার? ভুটানি বিক্রি হয়? ওই আর কি, ভদ্রলোকরা তো ভুটানি খান। এই একটু আগে 20 বোতল নিয়ে গেল সাইকেলে। 20 বোতল বিক্রি করবে নিশ্চয়ই? না স্যার, এই জঙ্গলে সাপ্লাই দেবে। না ভাই, আমি বিলিতি খুঁজছি, চলি। ওরা একটু ফাঁকায় চলে এলো। কি ব্যাপার হে? 20 বোতল মদ জঙ্গলে কাকে সাপ্লাই দেবে? ঘাটের পয়সা খরচ করে হাতিদের খাওয়াবে নাকি? অর্জুনের মনে পড়ল আজই সে জঙ্গলে ছাইয়ের পাশে মদের বোতল দেখে এসেছে। তার মানে এত মদ খাওয়ার মতো মানুষ ওই জঙ্গলেই আছে। ওরা নিজেরা কেন কিনতে আসলো না? ওরা ওখানে লুকিয়েই বা থাকে কেন? সাব, অর্জুন দেখল প্যাঁকাটির মতো রোগা একজন লোক অন্ধকার ফুঁড়ে সামনে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি আর কি চাইবো স্যার, আপনারা চাইছিলেন শুনলাম তাই এলাম। বলুন কোন বিলিতি চান, ব্যবস্থা হয়ে যাবে। তোমার দোকান কোথায়? ধোকা না স্যার, এসব টানা জিনিস। কিভাবে সাপ্লাই পান? সে কথা তো বলা নিষেধ। বক্সা ফোর্ট থেকে আনতে হবে কাল। না, আমাদের দরকার নেই। লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। অদ্ভুত জায়গা তো, কিন্তু বক্সা ফোর্ট কি? এখান থেকে কিছুটা দূরে বক্সা বলে একটা পাহাড়ি জায়গা আছে, যেখানে ইংরেজরা স্বাধীনতা যোদ্ধাদের বন্দি করে রাখত। দুর্গের মতো বন্দিশালা বলে নামটা হয়ে গেছে বক্সা ফোর্ট। এখন সান্তালবাড়ি পেরিয়ে বক্সা পর্যন্ত লোকে ট্রেকিং করে যেতেই পছন্দ করে। এসব জায়গায় মনে হচ্ছে বেশ অবৈধ কাজ হচ্ছে। মিস্টার রয় এখানে থেকে করছেনটা কি? এই প্রশ্নটা ওকে না করলেই বোধহয় ভালো হবে। উনি খুব একটা খুশি হবেন না। তবে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। ওরা আবার ফেরার জন্য হাঁটতে শুরু করলো। হাতির থেকে? না, প্রথমত জঙ্গলে দামি সিগারেটের প্যাকেট পাওয়া যাচ্ছে, যেটা এখানে বিক্রিও হয় না। দ্বিতীয়ত, এত এত ভুটানি মদ কার জন্য যাচ্ছে? আজ আমি জঙ্গলেও বোতল দেখে এসেছি। এখন মনে হচ্ছে সহদেব ওদের জন্য ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে আসেনি তো। তাহলে তো এখনই পুলিশকে জানানো দরকার। থানায় যাবে? আমাদের হাতে কিন্তু এখনো কোনো প্রমাণ নেই। শুধু সিগারেট আর মদের বোতলের জন্য এই সন্দেহটা করছি শুনলে পুলিশ হয়তো আমাদের পাগলই ভাবতে। তাহলে? তাহলে আপাতত কিছু করবার নেই আমাদের। ম্যালকম সাহেব এখানে এসেছেন পাখি দেখতে, আমরা ওকে সাহায্য করবো বলে সঙ্গী হয়েছি, ব্যাস। ওরা বাংলোর কাছাকাছি পৌঁছে গেল। ডিনারের সময় মিস্টার রয়কে দেখতে পেল না ওরা। রহিম জানালো সাহেব আলিপুরদুয়ার গিয়েছেন, হয়তো আজ রাত্রে ফিরবেন না। এত রাত্রে কেউ জঙ্গলে গাড়ি নিয়ে ঢোকে? আগে আগে না সাব, তবে পিচের রাস্তা ধরে কেউ কেউ আসে। মুরগির মাংসটা দারুণ হয়েছিল। ম্যালকম ঝোল খান না, তাকে স্যুপ আর পাউরুটি দেওয়া হয়েছে। কিন্তু মেজরের মুখে মাংসের ঝোলের প্রশংসা শুনে তিনি লোভ সামলাতে পারলেন না। কি এত ভালো ভালো করছো? এক পিস দেখি। রহিম সাগ্রহে তাকে পরিবেশন করলে তিনি ভয়ে ভয়ে মুখে তুললেন, তারপর মাথা নাড়লেন। গুড, ভেরি গুড। রহিম আরও দিতে যাচ্ছিল, কিন্তু তিনি বাধা দিলেন। নো মোর। আমাকে কাল ভীমরাজের সন্ধানে যেতে হবে। ওয়েল ফ্রেন্ডস, এখানে ভোর হয় ঠিক 5:10 আমরা তখনই বেরিয়ে পড়ব। 5:10? তোমাকে সবাই প্রতিভাবান বলে, আর আমি তো তোমার পাগলামি দেখছি। ওই ভোরে জোঁকের মুখের কাছে নিজেকে তুলে ধরতে আমার বিন্দুমাত্র বাসনা নেই। ম্যালকমের মুখ গম্ভীর হলো। এই যে রহিম, তোমাদের এখানে গামবুট পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, দুটো আছে, দুটো। ব্যাস, তাতেই হয়ে যাবে। মেজর, আপনি একজোড়া গামবুট পরে নেবেন, তাহলে জোঁক আর রক্ত খেতে পারবে না। তাই? যাবো তো 3 জন, দুটোতে কি হবে? আমার গামবুটের দরকার নেই। মেডিকেটেড ক্রিপ ব্যান্ডেজ হাঁটু পর্যন্ত মুড়ে নেব। জোঁক ধারে কাছেও আসবে না। ওয়েল, গুড নাইট। মেজর এবং ম্যালকম তাদের ঘরে চলে যাবার পর
অর্জুন মিস্টার রয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তালা ঝুলছে, দিশি তালা। একটা সরু শক্ত তার থাকলে এই তালা সহজেই খোলা যায়। এসে ফেলল অর্জুন। হঠাৎ তার মাথায় তালা খোলার ভাবনা এলো কেন? ল্যাংড়া পাঁচুর কথা মনে পড়ে গেল তার। নিজের ঘরে ঢুকে আলো জ্বালাতেই আয়নার দিকে দৃষ্টি গেল। কি চেহারা হয়েছে তার! সে চেয়ারে বসল। এবার এই পাখি খোঁজার অভিযানে তার কিছুই করার নেই, খাওয়া, হাঁটা আর ঘুমানো। কিন্তু তারপরেই মনে হলো সে তো এসেছে জলপাইগুড়ি থেকে, আর মেজর এসেছেন নিউ ইয়র্ক থেকে। তাঁরও তো একই অবস্থা। তাছাড়া সে এখানে যতদিন থাকবে তার জন্য ম্যালকম সাহেব তাকে মোটা টাকা দেবেন বলে জানিয়েছেন। কোনো কাজ না করে টাকা নিতেও তার খারাপ লাগছে। দরজায় শব্দ করে রহিম ঢুকল, হাতে লম্বা গামবুট। বাহ, খুব ভালো। আগে আপনারা কি ভোরবেলায় বেরোনোর আগে চা খাবেন? পেলে তো খুবই ভালো হতো, কিন্তু অত ভোরে কি আর পাওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি করে দেব। আপনারা আপনারা কাল কোন দিকে যাবেন? নদীর ওপারে। ওদিকের পাখিরা তো এদিকেও আসে। মানে মানে আজ সকালে ওই দুই সাহেব তো ওদিকের জঙ্গলেই গিয়েছিলেন। কাল কাল এদিকে গিয়ে দেখুন না। এদিকে ওরা তেমন একটা পাখি পাননি। কেন বলো তো? তুমি কি আমাদের ওদিকে যেতে নিষেধ করছো? ব্যাপারটা স্পষ্ট করে বলো তো। আগে না, কিছু না। রহিম বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার রয় ভয় দেখিয়েছিলেন এই জঙ্গলে ঢুকলে নাকি হাতির সামনে পড়তে হবে। হাতিরা যে এই জঙ্গলে নেই তা বিট অফিসারের মুখে শোনা গেছে। আবার রহিমেরও আপত্তি ওই জঙ্গলে ঢোকা নিয়ে। কি ব্যাপার? গত রাত্রে মিস্টার রয় এবং তার লোকজন ওই নদীর দিক থেকেই বাংলোর পেছনে উঠে এসেছিলেন। অত রাত্রে ওরা ওখানে কি করছিলেন? আর সেই সব লোকেদের দিনের বেলা এখানে আসতে দেখা যায়নি কেন? আলো নিভিয়ে শুতে যাবার জন্য জামা প্যান্ট ছাড়তেই অর্জুনের মনে হলো, না, এখনই শোয়ার দরকার নেই। রাত এখন মোটে 9:30। জঙ্গলে অবশ্য এটা বেশ রাত, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এ কথা এখন আর অস্পষ্ট নয় যে ওই গভীর জঙ্গলে বেশ কিছু মানুষ আস্তানা গেড়েছে। হয়তো তাদের কেউ কেউ রাতের বেলা এদিকে আসে। এরা সরকারি কর্মচারী হতেই পারেন, চোরা শিকারী বা অবৈধ পাচারকারী ধরার জন্য জঙ্গলে লুকিয়ে আছেন। মিস্টার রয় ওদের সঙ্গেই কথা বলতে গিয়েছিলেন, ওরাই ওকে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। স্বভাবতই মিস্টার রয় চাইবেন না কেউ ওই জঙ্গলে ঢুকুক। খবরটা বোধহয় রহিমও জানে, তাই সে তার আপত্তির কথা জানিয়েছে। আর একটু রাত বাড়লে গামবুটটা পরে নিল অর্জুন। তারপর ব্যাগ খুলে পাকানো দড়ি আর পেন্সিল টর্চটা পকেটে ভরে নিল। ঠিক 11টার সময় নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে নিশ্ছিদ্র অন্ধকার, এমনকি বাংলোর আলোগুলোও নিভিয়ে দেওয়া হয়েছে। দরজাটা টেনে বন্ধ করল অর্জুন। তারপর যতটা সম্ভব কম আওয়াজ করে নিচে নেমে এলো। একটা সিঁড়ি চলে গিয়েছে ডাইনিং রুমের দিকে, তার দরজা এখন বন্ধ। অন্য সিঁড়িটা নেমে গেছে বাগানের দিকে। অর্জুন সেটাই ধরল। রহিম এখন নিশ্চয়ই ঘুমে অচৈতন্য। আকাশে সামান্য মেঘ থাকায় পৃথিবী অস্পষ্ট। বাংলোর পেছনে বেশ খানিকটা ফুলের বাগান রয়েছে। অর্জুন ধীরে ধীরে তার ভেতর দিয়ে এগিয়ে যেতেই নদীটাকে দেখতে পেল। নদী এবং বাংলোর মাঝখানে একটা ভাড়ের বেড়া যেমন আছে তেমনই ছোট গেট করা হয়েছে যাতায়াতের সুবিধের জন্য। গেট পেরোলেই জায়গাটা ন্যাড়া, মাথার উপরে কোনো আড়াল নেই। অর্জুন চারপাশে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বাঁদিকে একটা কালো স্তূপ পড়ে রয়েছে বলে মনে হলো। সেদিকে এগোতেই বিশাল পাথরের চাঁই দেখতে পেল। পাথরের ওপর পাথর সাজিয়ে ঢিবির মতো করে রাখা হয়েছে। হাওয়া দিচ্ছে বেশ। অর্জুন পাথরের ওপর বসল। প্রায় আধ ঘন্টা বাদে তার মনে হলো নদীর ওপারে যেন 2-3টে আলো জ্বলে উঠল। ওগুলো এত ছোট যে ভালো করে বোঝা যাচ্ছিল না। 3টে নয়, 2টো আলো নদীতে নামল। টর্চ জ্বালিয়ে লোকজন এদিকে আসছে। ওরা যখন প্রায় এপারে পৌঁছে গেছে তখন বোঝা গেল ওরা 2 জন। ওরা ওপরে উঠে এলো। অর্জুন ততক্ষণে ঢিবির আড়ালে সরে গেছে।
লোক দুটো এগোলো না। বাংলোর গেটের কাছে গিয়ে টর্চের আলো বারবার নেভাতে এবং জ্বালাতে লাগলো, অর্থাৎ সংকেত পাঠাচ্ছে। প্রায় 10 মিনিট ধরে সমানে চেষ্টা চালিয়ে গেল ওরা। তারপর যেমন এসেছিল তেমনই নেমে গেল নদীতে। ওরা জঙ্গলে ফিরে যাচ্ছে। এ সময় ওদের অনুসরণ করলে হয়তো অনেক কিছু জানা যেত, কিন্তু অর্জুন ঝুঁকি নিল না। ওরা কার জন্য অপেক্ষা করছিল এখানে? রহিম নিশ্চয়ই নয়, তাহলে তাকে দেখা যেত। এই সময়ে গাড়ির শব্দ কানে এলো। ও পাশের রাস্তা দিয়ে গাড়িটা আসছে। আওয়াজ শুনে বোঝা গেল বাংলোর সামনে এসে দাঁড়ালো সেটা। অর্জুন নড়ল না। কয়েক মিনিট সব চুপচাপ। অর্জুন দেখল মিস্টার রয়ের ঘরের আলো জ্বলে উঠল। তার মানে ভদ্রলোক এত রাত্রে ফিরলেন। কয়েক মিনিটের মধ্যেই আলোটা নিভে গেল। এতক্ষণে অর্জুনকে মশারা আক্রমণ করেছে। সে নদীর দিকে তাকালো। লোক দুটোকে আর দেখা যাচ্ছে না। ওরা নিশ্চয়ই জঙ্গলে ঢুকে গেছে। যে জায়গা দিয়ে ওরা বেরিয়েছিল সেটা ভালো করে লক্ষ্য করল সে। আগামীকাল ওই দিক দিয়েই জঙ্গলে ঢুকতে হবে। সে ঢিবির আড়াল থেকে বেরিয়ে আসতেই একটা ছায়া মূর্তিকে দেখতে পেল। বাংলোর গেট থেকে বেরিয়ে মূর্তি তাকিয়ে আছে নদীর ওপারের জঙ্গলের দিকে। তিনি যে মিস্টার রয় তা বুঝতে পারল হাঁটা চলার ভঙ্গিতে। ভদ্রলোক যেন অসহিষ্ণু হয়ে পড়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি ভেতরে চলে গেলেন। দোতলায় আলো জ্বলল এবং নিভল। জঙ্গলে এমন কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে মিস্টার রয়ের সম্পর্ক আছে। সম্পর্কটা নিশ্চয়ই গোপন, তাই দিনের বেলায় তারা এদিকে আসে না। আবার এমনও হতে পারে যে কোনো বড় অভিযান বানানোর জন্য এই ব্যবস্থা সরকারি নির্দেশেই হয়েছে। মিস্টার রয় বড় সরকারি অফিসার। প্রকাশ্যে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চান না, কারণ তাতে শত্রুপক্ষ খবর পেয়ে যাবে। তাহলে এই শত্রুপক্ষ কারা? ম্যালকাম সাহেবের নেতৃত্বে যখন ওরা বাংলো থেকে বেরোলো তখন পূবের আকাশ লাল হয়েছে। বাংলো এখনো ঘুমে জড়ানো। মিস্টার রয়ের ঘর ভেতর থেকে বন্ধ। অর্জুন ওদের নিয়ে এলো বাংলোর পেছনের গেটে। সেটা পেরোতেই নদী, নির্জলা নদী, এখন ছায়া মাখা। বাহ, বাবা, এখানেই সারাদিন বসে থাকা যায়। তাহলে তো আর পাখির দেখাটা পাওয়া যাবে না। তা বটে। কোন দিকে যাবে? ম্যালকাম দূরের জঙ্গল দেখছিলেন। তিনি জবাব দেওয়ার আগেই অর্জুন হাত তুলে গত রাত্রে দেখা জায়গাটা দেখালো। ম্যালকম, ওখান দিয়ে আজ আমরা জঙ্গলে ঢুকব। আমার মনে হচ্ছে কিছুটা পায়ে চলার পথ পাওয়া যাবে। কিন্তু আমি ওই পাহাড়ের কাছাকাছি যেতে চাই। হ্যাঁ, আমরা এদিক দিয়েও যেতে পারি। ওরা নদীতে নেমে পড়ল। প্রত্যেকের সঙ্গে জলের বোতল, মেজরের ব্যাগে বিস্কিট আর হুইস্কি। ম্যালকাম সাহেবের ব্যাগ একটু ভারী, সেখানে 2 ধরনের ক্যামেরা রয়েছে। নদী পেরিয়ে ওরা সেই জায়গায় চলে এলো যেখানে গত রাত্রের আগন্তুকরা জঙ্গলে মিলিয়ে গিয়েছিল। কিছু ঝোপ গুল্ম পেরিয়ে ওরা পায়ে চলার পথটা পেয়ে গেল। জঙ্গল ক্রমশ গভীর হলো। মাঝে মাঝে বানরের চিৎকার কানে আসছে। কিন্তু আশ্চর্য, এদিকের কোনো গাছেই পাখির দেখা পাওয়া যাচ্ছে না। ম্যালকাম সাহেব বিরক্ত হয়ে উঠলেন। কি ব্যাপার? এই দেখো তো, এইদিকে সেই গাছগুলো আছে কিনা যার ডালে পাখিরা বসে না। চোখে পড়ছে না তো সেরকম পাতা। এবার জঙ্গল আরও ঘন হলো। পায়ে চলা পথ দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। দুপাশের গাছের পাতা ডাল সরাতে হচ্ছে সজোরে। হঠাৎই একটু ফাঁকা ফাঁকা একটা জায়গায় চলে এলো ওরা। আর তখনই অর্জুন বুঝল এখানে কিছু মানুষ ছিল। সে একই ধরনের পাথর সাজিয়ে রান্না করা হয়েছে। ছাই পড়ে রয়েছে অনেকটা। মদের বোতল ভাঙা অবস্থায় পাশে পড়ে। এইরকম বোতল কাল দোকানে দেখেছি না। শেষ পর্যন্ত পাখির দর্শন পাওয়া গেল। পাহাড়টা যত এগিয়ে আসছিল তত রকমারি পাখি আর প্রজাপতিদের ভিড় বাড়ল। অর্জুনের মনে পড়ল কোথায় যেন পড়েছে ডুয়ার্সে 835 রকমের প্রজাপতি আছে। ম্যালকাম সাহেব দ্রুত ছবি তুলছিলেন। গাঢ় নীল রঙা একটা বড় প্রজাপতি দেখে মেজর বাচ্চাদের মতো লাফাতে লাগলেন। মন ভরে গেল হে।
বিউটিফুল শব্দটার মানে বুঝলাম এতদিনে। পাখিরাও ম্যালকম সাহেবের ক্যামেরায় বন্দী হতে লাগলো। ওরা পাহাড়ের নিচে পৌঁছে গেল। এখানে একটা ঝোড়া বেশ স্রোত নিয়ে বয়ে যাচ্ছে, জল বেশি নয়। ওরা তিনজন একটা পাথরের ওপর চুপচাপ বসেছিল। জলের শব্দ, পাখির ডাক, মনে হচ্ছিল স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই আছে। হঠাৎ ম্যালকম সাহেব অর্জুনকে স্পর্শ করলেন। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই অর্জুন অবাক হয়ে গেল। পাহাড়ের পাথরগুলোর ফাঁক গলে একটা অদ্ভুত দর্শন প্রাণী এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি ঝোড়ার দিকে। ছাগল এবং অ্যান্টিলোপের মাঝামাঝি গোছের এক প্রাণী। বলা যেতেই পারে যে গাধা এবং ছাগলের সংমিশ্রণ। ভারী চেহারা এবং বিদঘুটে দেখতে। মাথা ও মুখ গাধার মতো বড়, বড় বড় কান, শিং পেছনের দিকে বাঁকানো। সেরাও। অর্জুনের মনে পড়ে গেল গতবারের অভিযানের কথা। সেবার সঙ্গে অমলদাও ছিলেন। ক্যাপ্রিকর্নিস সুমাত্রেনসিস। মেজর, তুমি এই প্রাণীর নাম শুনেছ? শুনেছি মানে? অর্জুনের সঙ্গে গতবার ভুটান বর্ডারের জঙ্গলে এক বিষাক্ত ফুলের সন্ধানে পাক্কা 3 ঘন্টা এক খাঁচায় আমি আর একটা সেরাও একসঙ্গে থেকেছি, জানো? মেজর এত উত্তেজিত হয়ে পড়লেন যে সেরাওটা চমকে সরে পড়ল পাহাড়ের আড়ালে। কি করলে এটা? আমাকে ছবি তোলার সুযোগটাও দিলে না। আরে রাখো সেরাওয়ের ছবি, আমার কাছ থেকে বর্ণনা শুনে নিও পরে। অতি হতচ্ছাড়া এবং বেয়ারা একটি জীব। চলো ওঠা যাক। বেলা 11টা নাগাদ বিস্কিট আর জল খাওয়া হলো। র্যাকেট, ট্রেইলড ড্র্যাঙ্গো বা ভীমরাজ পাখির দেখা পাওয়া যাচ্ছে না। মেজর এবার ফিরতে চান, কিন্তু ম্যালকম সাহেব নারাজ। ওরা যে জায়গায় চলে এসেছিল সেখানে জঙ্গল ঘন নয়। পাহাড় কাছাকাছি বলেই বোধহয় পাথর পড়ে রয়েছে এখানে সেখানে। ম্যালকম সাহেব সমানে চোখে যন্ত্র লাগিয়ে গাছ বা পাহাড় দেখে যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, সেই সকালবেলায় কিছুক্ষণ যেমন পাখি উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমনই এখন ওদের কাউকে আবার দেখতে পাচ্ছি না। ওপরে তাকিয়ে দেখো। সত্যি পাখিরা আচমকা উধাও হয়ে গিয়েছে। মিনিট 4 অপেক্ষা করেও ভীমরাজ তো দূরের কথা, একটা টিয়া পাখিরও দেখা পাওয়া গেল না। অর্জুন, অর্জুন, লুক, গ্রেট ডিসকভারি। সেই গাছ, এই গাছের কথাই বলেছিলেন তাপসবাবু। দেখো, 1, 2, 3, প্রচুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে। অর্জুন মাথা নাড়ল। গাছের পাতার সঙ্গে ছাতিম গাছের পাতার একটা চমৎকার মিল আছে। রং ঈষৎ কালচে। তাপসবাবু বলেছিলেন ওই গাছে পাখি এসে বসে না। কেন? তাপসবাবু উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তাঁরা কি সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো পর্যন্ত শোনা যায়নি। ম্যালকম সাহেব ততক্ষণে উদ্যোগী হয়েছে গাছের পাতা সংগ্রহের জন্য। গোটা 8 পাতা ছেঁড়া হলো। ম্যালকম সাহেব এবার গাছের ছবি তুলতে লাগলেন নানান দিক থেকে। অর্জুন লক্ষ্য করল পাখি তো দূরের কথা, কোনো পতঙ্গ পর্যন্ত এই গাছগুলোর কাছে ঘেঁষছে না। 20 কন্যা শব্দটা সে শুনেছে। 20 বৃক্ষ লেখার সময় বঙ্কিমচন্দ্র কি এই গাছটার কথা শুনেছিলেন? আরেকটু এগোতেই জঙ্গল আবার স্বাভাবিক। বানর ছোটাছুটি করছে, পাখি ডাকছে। হঠাৎ জঙ্গলে হুটোপুটির শব্দ হলো। কোনো বড় জানোয়ার ওদের দেখতে পেয়ে দৌড়ে মিলিয়ে গেল আরও গভীরে। তাকে দেখা গেল না, কিন্তু গাছপালা আন্দোলিত হলো। অর্জুন, কি হতে পারে? গন্ডার না বাইসন? চলুন দেখাই যাক। তুমি কি উন্মাদ? হ্যাঁ, আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তার কি দরকার? যে ছিল সে তো পালিয়েছে। অর্জুন জঙ্গল সরিয়ে পথ করতে লাগলো। যেখান থেকে আওয়াজ এবং গাছের আন্দোলন দেখা গিয়েছিল সেখানে পৌঁছে হতবম্ব হয়ে গেল অর্জুন। একটা আধ খাওয়া মদের বোতল আর ব্যাগ পড়ে আছে সেখানে। ব্যাগটাকে তুলে নিল সে। বেজায় ভারী। মেজর এসে পৌঁছেছিলেন পেছনে। ঠোঁটে আঙুল রেখে তাকে কথা বলতে নিষেধ করল অর্জুন। জঙ্গল থেকে বেরিয়ে আসাটা খুব স্বচ্ছন্দে হয়নি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ বা কারা তাদের পেছনে আসছে। জঙ্গল যখন শেষ হয়ে এসেছে তখন কেউ আচমকা লাফিয়ে পড়ল সামনে। তার হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, মাথায় টুপি, শরীরে নীল শার্ট প্যান্ট, মুখের আদল
মঙ্গলয়েড। কুলে করে উড়িয়ে দেবো তোমাদের, এত বড় সাহস যে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছ। অর্জুন বুঝল লোকটা প্রকৃতিস্থ নয়, গলার স্বর জড়ানো, হাত কাঁপছে। এটা তোমার ব্যাগ? হ্যাঁ, দাও ওটা। আমার নাম অর্জুন, শুনেছ আগে? লোকটার কপালে ভাঁজ পড়ল। নামটা শুনেছে কিনা ভাবতে লাগলো। তার নেশা বেশ বেড়ে যাওয়ায় সে অকারণে দুদিকে মাথা নাড়াতে শুরু করলো এবং তখন তার হাতের অস্ত্রের মুখ মাটির দিকে নেমে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। ধাক্কা খেয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। অস্ত্র ছিটকে গেল। মেজর তৎক্ষণাৎ তুলে নিলেন সেটা। মেড ইন পাকিস্তান, আচ্ছা। ততক্ষণে লোকটাকে উপুর করে চেপে ধরেছে অর্জুন। বল তুই কে? লোকটা মাথা নাড়াতে লাগলো, অর্থাৎ কথা বলবে না। অনেক চেষ্টা করেও যখন ওর মুখ থেকে কোনো কথা বের করা গেল না, তখন অর্জুনের মাথায় মতলবটা এলো। মেজরের ব্যাগে রাখা তাপসবাবুর আবিষ্কার করা গাছের পাতার একটা টুকরো ছিঁড়ে জোর করে লোকটার মুখে ঢুকিয়ে দিল। মিনিট খানেকের মধ্যেই অদ্ভুত কাজ হলো। হড় করে বমি করতে লাগলো লোকটা। পেটে যা ছিল সব বেরিয়ে গেল তার। হাঁপাতে হাঁপাতে যখন সে তাকালো, তখন তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে মেরে ফেলবে, আমাকে 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 মেরে ফেলবে। আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে মারবে তোকে? যারা যারা ট্রেনিং দিতে এসেছে। অর্জুন মেজরকে ব্যাগটা খুলতে বলল। ব্যাগ খুলে মেজর কয়েকটা জামা প্যান্ট আর কয়েক রাউন্ড গুলি পেলেন। এরকম গুলি তো সহদেব নিয়ে আসছিল। এখন একে নিয়ে কি করবে? লোকটার হাত বাঁধা হলো। অর্জুনের মনে হলো ওর সঙ্গীরা যদি আশেপাশে থাকে তাহলে যে কোনো মুহূর্তেই আক্রমণ করতে পারে। মুখ খুলেছে বলে একে ওরা শেষ করে দেবে। জঙ্গল থেকে বেরিয়ে যেতে লোকটা তেমন আপত্তি করছে না, যেন ও ফিরে গেলেই আরও বিপদে পড়বে। নদীর কাছে পৌঁছাতেই মানুষের গলা কানে এলো। জঙ্গলের আড়াল থেকে ওরা দেখল কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বিট অফিসার হেঁটে যাচ্ছেন। অর্জুন চেঁচিয়ে তাকে ডাকল। কাছে এসে এইসব শুনে ভদ্রলোক তো অবাক। আপনাদের ভাগ্য খুবই ভালো, ওকে এখনই থানায় দেওয়া দরকার। অবশ্য তাতে ওরই উপকার হবে। কোর্টে উঠলে প্রমাণের অভাবে জামিন পেয়ে যাবে। কিন্তু এরা কারা? অস্ত্র নিয়ে জঙ্গলে ঘুরছে কেন? কানাঘুষো শুনেছি এই জঙ্গলে সন্ত্রাসবাদীরা আসা যাওয়া করছে। আপনি শুধু শুনেছেন, প্রমাণ পাননি? আমাকে এরকম প্রশ্ন করে বিব্রত করবেন না দয়া করে। ফ্যামিলি নিয়ে থাকি, এখানে আমার কোনো নিরাপত্তা নেই। ওকে ছেড়ে দিলেই ও বিপদে পড়বে। ধরা পড়ার দায়ে মারাত্মক শাস্তি দেবে দলের লোক। একে বিশ্বাসঘাতকের পর্যায়ে ফেলবে। এখানকার থানাটা কোথায়? ওই তো বাজারের ওপাশেই। ব্যাগ এবং অস্ত্র সরিয়ে নিয়ে লোকটার বাঁধন খুলে চলে যেতে বলা হলো, কিন্তু লোকটা গেল না। তুমি তো কোনো অন্যায় করনি যে তোমাকে আমরা ধরে নিয়ে যাব। হ্যাঁ, এই অস্ত্র যদি বেআইনি হয় তাহলে নিশ্চয়ই অপরাধ, কিন্তু তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছি, যাও। লোকটা হঠাৎ দৌড়াতে শুরু করলো। জঙ্গল নয়, নদীর বুক ধরে সে দৌড়ে যেতে লাগলো জয়ন্তীর দিকে। ও প্রাণের ভয়ে জঙ্গলে ফিরতে চাইছে না। হ্যাঁ, আপনারা আর এখানে দাঁড়াবেন না, ফিরে যান। অর্জুনের মনে হলো লোকটার কথায় যুক্তি আছে। ইনি ছাপোষা মানুষ, পুলিশ নন, কেন মিছিমিছি ঝামেলায় জড়াবেন? ওরা নদী পেরিয়ে এলো। শুনুন, আমি অস্ত্রটা থানায় জমা করে আসছি। আপনাদের পাসপোর্ট তো আমেরিকার, এসব ব্যাপারে না জড়ানোই ভালো। বিকেল হয়ে এসেছে, খিদে পেট জ্বলছে। লম্বা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে লোকজন অবাক হয়ে গেল। সেদিকে পাত্তা না দিয়ে খোঁজ খবর নিয়ে অর্জুন থানায় পৌঁছে গেল। দারোগা ছিলেন না, দুপুরে খেতে গিয়ে বিশ্রাম করছেন। অর্জুনের হাতে অস্ত্র দেখে হইচই পড়ে গেল থানায়। ওসিকে খবর দিন, বলুন জরুরি। ভদ্রলোক এলেন মিনিট 15 বাদে। এসেই সহকারীদের কাছে সব শুনে হম্বিতম্বি করতে শুরু করে দিলেন। কে আপনি? লাইসেন্স আছে? এসব বিদেশি অস্ত্র কোথায় পেলেন? অর্জুন তাকে যত বোঝাতে যায় তত ক্ষেপে ওঠেন ভদ্রলোক। আমার এলাকায় জঙ্গলে এসব অস্ত্র ছড়িয়ে আছে আর আপনি বেড়াতে গিয়ে কুড়িয়ে আনলেন। আমাকে কি পাগল ভেবেছেন নাকি? হ্যাঁ, বেআইনি অস্ত্র রাখার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। তাহলে তো আপনার ফোনটা আমাকে ব্যবহার করতে হয়। আপনার এসপি সাহেবকে ফোন করুন তো। কেন?
আপনি ওকে ফোন করে বলুন যে জলপাইগুড়ির অর্জুনকে আপনি অ্যারেস্ট করেছেন। দাঁড়ান দাঁড়ান, নামটা আমি শুনেছি মনে হচ্ছে। আপনি ওই শখের গোয়েন্দা না? না, আমি সত্য সন্ধানী। আপনি ফোনটা করুন। ঠিক আছে ঠিক আছে, পরিচয় না দিলে বুঝবো কি করে বলুন? আমার ওর সঙ্গে অন্য ব্যাপারে কথা আছে, ফোনটা করুন। অন্য ব্যাপারে? প্লিজ ওই অ্যারেস্টের ব্যাপারটা বলবেন না যেন। বলবো না, হয়েছে? করুন। ফোনে অর্জুনের গলা পেয়ে ভদ্রলোক বললেন, বলুন কি সমস্যা? ফোনে এত কিছু বলা যাবে না, কিন্তু আজ সন্ধ্যের মধ্যেই আপনার জয়ন্তীতে একবার আসা দরকার। একটা ভয়ঙ্কর চক্র চলছে। কিন্তু ব্যাপারটা কি তা না জানলে? দেখুন, আমি তো আপনাকে নিশ্চয়ই সামান্য কোনো কারণে আসতে বলবো না, আর অন্তত জনাকুড়ি জোয়ান সেপাইকে সঙ্গে আনবেন। আপনাদের এই থানার ফোনেও সব কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি ফরেস্ট বাংলোতে আছি, প্লিজ এই অনুরোধটাকে একটু গুরুত্ব দিন। ফোন রাখলো অর্জুন। কি হয়েছে স্যার? আমার এলাকা তো খুব শান্ত, যা গোলমাল তা তো ওই হাসি মারার দিকে হয়। আজ রাত্রে ডাকাতি হবে। ডাকাতি? তার জন্য এসপি সাহেবকে এত দূরে আসতে বললেন? উনি এলে আপনার শক্তি বাড়বে। আর এই ডাকাতির কথাটা দয়া করে কাউকে জানাবেন না, ঠিক আছে? আপনার সেপাইদেরও নয়। রাত 9টা নাগাদ জিপ এসে থামল বাংলোর গেটে। নিচের ড্রয়িং রুমে তখন ওরা আলোচনা করছিল। থানা থেকে বেরিয়ে অর্জুন একটা এসটিডি বুথ থেকে মাকে ফোন করেছিল। তিনি বলেছেন তাপসবাবুর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁরা এবার আসতে পারছেন না। খবরটা শুনে মেজর একটু হতাশ হয়েছেন। ওর বাসনা ছিল তাপসবাবুকে নিয়ে ওই পাতার ওপর গবেষণা করার। ওটাকে লাই ডিটেক্টর হিসাবে দারুণ কাজে লাগানো যায়। আজ প্রমাণিত হয়েছে। উনি গাছগুলোকে দেখেছিলেন নীলপাড়ার জঙ্গলে, কিন্তু এখানেও তারা রয়েছে। ওটা ব্যবহার করলে পুলিশকে 3rd ডিগ্রি বা ইলেকট্রিক শক দিয়ে আসামিদের পেট থেকে কথা বের করতে হবে না। পৃথিবীর সমস্ত পুলিশ লুফে নেবে এই আইডিয়াটা। ওই পাতা থেকে নিশ্চয়ই ট্যাবলেট বানানো যায়। সেই ট্যাবলেট মুখে ঢুকিয়ে দিলেই আসামি বমি করবে এবং কথা বলবে। কথাবার্তা যখন চলছিল তখন এসপি সাহেব দরজায় এসে দাঁড়ালেন। অর্জুন উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো। ভদ্রলোক সোফায় বসলেন। কি ডাকাতি হবে যে এখানে ছুটিয়ে আনলেন? ডাকাতির কথা কে বললো আপনাকে? ওসি। অর্জুন তখন সমস্ত ব্যাপারটা খুলে বলল। তার ধারণা এই জঙ্গলে বেশ কিছু মানুষ লুকিয়ে আছে। তাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে। ওদের খাবার এবং মদ এখান থেকেই সাপ্লাই হয়। এই লোকগুলোকে গেরিলা যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। সর্বনাশ! আমাদের কাছে খবর ছিল যে ভুটানের জঙ্গলে এমন কয়েকটা ক্যাম্প হয়েছে, কিন্তু আজ লোকটাকে হাতে পেয়েও ধরতে পারলেন না। ওকে ট্যাপ করে বাকিদের হদিশ পাওয়া যেত। সেই হদিশ দেওয়ার জন্য পালের গোদা তো বাংলোতেই আছেন। আপনি ফোর্স নিয়ে এসেছেন তো? অফকোর্স। তাহলে আজ রাতের জন্য তৈরি থাকুন। কিন্তু লোকটা কে? মিস্টার রয়, সেন্ট্রাল এক্সাইজের বড় কর্তা। এখন শরীর খারাপের বাহানায় ওপরের একটা ঘরে বিশ্রাম নিচ্ছেন। কি বলছেন অর্জুন? উনি তো একজন সিনিয়র অফিসার। জানি, কিন্তু মাঝরাতে জঙ্গলের লোক টর্চ জেলে ওকে বাংলোয় পৌঁছে দেয়। কাল রাতেও ওর খোঁজে জঙ্গল থেকে লোক এসেছিল। স্ট্রেঞ্জ। জঙ্গলে কত লোক আছে? আপনি লোকাল থানাকে সব বলতে চাননি কেন? যখন দেখলাম দারোগার বয়স হয়েছে, রিটায়ার করার মুখে, তখন মনে হলো ওর উৎসাহ প্রায় শেষ। নইলে নাকের ডগার জঙ্গলে এসব কাণ্ড হচ্ছে, সামনের বাজার থেকে খাবার আর মদের দোকান থেকে মদ যাচ্ছে, আর উনি জানেন না। এটা হয় নাকি? ওর আসলে জানবার কোনো আগ্রহই নেই, তাই আপনাকে জানাতে হলো। মদের দোকানের মালিক নিশ্চয়ই খবরাখবর রাখে। অবশ্যই, রেগুলারও তো মদ বিক্রি হচ্ছে, সাইকেলে চাপিয়ে লোক নিয়ে যাচ্ছে, খবর রাখাটাই স্বাভাবিক। আপনি কিভাবে শুরু করতে চান? ওরা নিচু গলায় আলোচনা শুরু করল। এসপি সাহেব তখন কথাবার্তা বলে জিপ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। রাত 10টা নাগাদ তাঁর সঙ্গে নদীর ধারে দেখা করল অর্জুন এবং মেজা। নিঃশব্দে ওরা চলে এলো সেই পাথরের ঢিবির এপাশে, যেখানে দাঁড়ালে কেউ চট করে তাদের দেখতে পাবে না। আপনার ফোর্স কোথায়? দেখতে পাচ্ছেন না তো? যাক, আকাশে মেঘ আছে, অন্ধকার খুব, কিন্তু আলো থাকলেও ওদের দেখতে পেতেন না। ওরা ঘন্টা দুয়েক আগেই নদীর বুকে পাথরের উপরে শুয়ে আছে। কিন্তু অর্জুন, আপনি শিওর যে ওরা আসবে? মিস্টার রয়ের অসুস্থতাই প্রমাণ করছে যে তিনি জেনে গেছেন যে একজন উগ্রপন্থী
জঙ্গলে অস্ত্র ফেলে পালিয়েছে। এ ব্যাপারে আজ রাতে একটা জরুরি মিটিং হওয়াটাই স্বাভাবিক। রাত পারছিল। ধৈর্যের শেষ সীমায় পৌঁছানোর পর হঠাৎ জঙ্গলের মুখে আলোর সংকেত দেখা গেল। এবার অ্যাটাক করা যাক। চুপ করুন, হয় ওরা আসবে, নয় এখান থেকে কেউ একটা যাবে। মিনিট খানেকের মধ্যেই বাংলোর পেছনের গেটে আলো জ্বলল। প্রায় 30 সেকেন্ড টর্চটা জঙ্গলমুখী হয়ে জ্বলে রইল। তারপর জঙ্গলের আলোর সংকেত বন্ধ হয়ে গেল। লোকটা যে মিস্টার রয় তাতে সন্দেহ নেই। তিনি এগিয়ে যাচ্ছেন নদীর বুক চিরে। অর্জুনের ভয় হচ্ছিল লুকিয়ে থাকা পুলিশদের ভদ্রলোক দেখে না ফেলেন। তাই তাকে কিছুটা দূরে যেতে দিয়ে অর্জুন বলল, চলুন ওকে অনুসরণ করা যাক। যতটা সম্ভব নিঃশব্দে ওরা হাঁটতে শুরু করল। মেঘের আড়াল ছিল আকাশে। এবার হাওয়া বইতে শুরু করল। তার আওয়াজ বাড়ছে। ছায়ামূর্তি জঙ্গলে পৌঁছে যেতেই এসপি অদ্ভুত শীষ দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে একজন উঠে এলো সামনে। আমরা জঙ্গলে ঢুকে পড়েছি, আপনারা পিছনে থাকুন, হুইসেল শুনলেই অ্যাটাক করবেন। লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওরা জঙ্গলের গায়ে পৌঁছানো মাত্র ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। খুব জোরে নয়, কিন্তু গাছের পাতায় শব্দ হচ্ছে। পায়ে চলা পথটা এখন আর দেখা যাচ্ছে না। অর্জুন অনুমান করে জঙ্গলে ঢুকল। এসপি সাহেবের হাতে এখন অস্ত্র। জামা প্যান্ট ভিজতে শুরু করেছে। মদের গন্ধ পাচ্ছি হে, কড়া মদ। ছায়ামূর্তি কোন দিকে অদৃশ্য হয়েছে বোঝা যাচ্ছিল না। ওকে এগিয়ে যেতে না দিয়েও উপায় ছিল না। গন্ধটা কোন দিক দিয়ে আসছে বলে মনে হচ্ছে? বৃষ্টিতে সব গুলিয়ে যাচ্ছে। ওরা মিনিট চারেক এগোনোর পর আলো দেখতে পেল। সেদিকে পা বাড়াতেই প্রচণ্ড জোরে কেউ যেন অর্জুনের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে মাটিতে পড়ে যেতেই দুটো হাত পেছনে মুড়ে বেঁধে ফেলল আর একটা লোক। এসপি সাহেবেরও একই দশা। ওদের দুজনকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো আলোর কাছে। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় মাথার ওপর ত্রিপল টাঙিয়ে বসে আছেন কয়েকজন। বেশিরভাগ মানুষই পাহাড়ের। একজন উঠে দাঁড়িয়ে বলল, কুত্তাগুলো এত বোকা সেটা ভাবতেই পারেনি। ঠিক টোপ গিলল। এই তুই তো এসপি তাই না? তোকে মারবো না। আমাদের যে চারজনকে তোরা হাসি মারায় ধরেছিস তাদের ছেড়ে দিতে বল, তাহলে তোকেও ছেড়ে দেবো। আর এই ছোকরাটা নাকি গোয়েন্দা? এই ওর সঙ্গে একটা সাহেব আর একটা দাড়িওয়ালা ছিল না? ওরা কোথায়? ওরা বাংলোয়। শোন, ছোকরাটাকে খতম করে ওদের কাছে বডি পাঠিয়ে দে যা। অর্জুন কোনো মতে উঠে বসেছিল। মেজর কোথায়? তিনি তো তাদের পেছনেই ছিলেন। তাহলে কি মেজর নিজেকে বাঁচাতে পেরেছেন? আর ওকে ধরতে পারেনি বলে বাংলোয় থাকার কথা বলছে? কিংবা যারা তাদের ধরেছে তারা তাদের ব্যর্থতার কথা নেতাকে জানাতে চায়নি? কিন্তু মিস্টার রয় কোথায়? তোমরা কি চাও? কেন এই জঙ্গলে লুকিয়ে আছো? তার জবাব তোকে দিয়ে লাভ নেই। দেনে আলিপুরদুয়ারের ডিএসপিকে বল ওদের ছেড়ে দিতে। বলে সে মোবাইল ফোন এগিয়ে ধরল এসপির সামনে। আর একজন এসে ওর হাত খুলে দিল। কোনো কাজ হবে না, ওদের কোর্টে তোলা হয়ে গেছে। এখন আমার আর কোনো ক্ষমতা নেই। আচ্ছা তাই? তাহলে ডিএমকে বল, দেখ ওদের না ছাড়লে কিন্তু তোদের ছাড়া হবে না। এই সময়ে একজন লোক জঙ্গল ফুঁড়ে ছুটে এসে পুলিশ আসার খবর দিল। পুলিশ? এত কাছে পুলিশ এলো কি করে? এসপিকে নিয়ে 1 নম্বর ক্যাম্পে চলে যাও। এই বেটাকে। রিভলভার বের করলো লোকটা। ঠিক তখনই অন্ধকার জঙ্গল থেকে কিছু একটা উড়ে এসে নেতার মুখে আঘাত করল। বস্তুটি থেকে তরল পদার্থ বেরিয়ে এসে নেতার চোখ মুখ ভাসিয়ে দিল। 2 হাতে মুখ ঢাকতে চেষ্টা করলো লোকটা। আর তখনই এসপি লাফিয়ে পড়লেন ওর ওপরে। লোকটাকে কবজা করতে দেরি হলো না। ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে জায়গাটা। কিছু লোক পালিয়ে গেল, বাকিরা ধরা পড়ল। মেজর বীর বিক্রমে এগিয়ে এসে খালের ওপর থেকে তার চ্যাপ্টা পাত্র কুড়িয়ে নিলেন।
কিরকম কাজে দিল এটা বলো? বাঁধনমুক্ত হয়ে অর্জুন ছুটল নদীর দিকে। না, মিস্টার রয় সেখানে নেই। উগ্রপন্থীদের নেতা ধরা পড়ল জয়ন্তীর পাহাড়ে। কিন্তু দুজনের দুটো আফসোস থেকে গেল। অর্জুনের আফসোস, মিস্টার রয়কে আর খুঁজে পাওয়া গেল না। ম্যালকম সাহেবের আফসোস, এই যাত্রায় তিনি আর ভীমরাজ পাখির দেখা পেলেন না। সমাপ্ত হল সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলে। গল্প পাঠে ছিল রণদীপ, অর্জুনের ভূমিকায় ছিলাম আমি অনুভব, মেজরের ভূমিকায় ছিল শান্তম, ম্যালকমের চরিত্রে ছিল ইন্দ্রনীল, রেঞ্জারের চরিত্রে ছিল স্নেহাদ্রি, এসপির ভূমিকায় ছিল অভিযান, বেট অফিসারের ভূমিকায় ছিল রণদীপ, তাপস দত্তর চরিত্রে ছিল পার্থ, শ্রেয়ার চরিত্রে ছিল খুশি, সহদেবের চরিত্রে ছিল রক্তিম, গোপাল রায়ের চরিত্রে ছিল কৌশিক, বিজি রয়ের চরিত্রে ছিল তমাল, জুলিয়ার চরিত্রে ছিল দিতিপ্রিয়া, রহিমের চরিত্রে ছিল অর্ণব এবং অন্যান্য চরিত্রে ছিল ইন্দ্রনীল, কৌশিক, পার্থ, লিও, পিয়ালি, রক্তিম, আমি অনুভব, শান্তম, স্নেহাদ্রি, অর্ণব এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল অভ্র। গল্পটির নাট্যরূপ করেছে সৌরিমা। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং পোস্টার ডিজাইনিংয়ে ছিল প্রীতম দেব। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই লেখক কন্যা শ্রীমতী দোয়েল মজুমদারকে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের স্পটিফাই বা ইউটিউব চ্যানেল যেখানেই গল্পটা শুনে থাকো না কেন ফলো বা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।